করেছিলাম। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে বিগত রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসি যে কোশ্চেন নিয়ে ক্লাস হচ্ছিল, যেটা তোমাদের এই এনটিপিসি এবং সামনে যে আসন্ন গ্রুপ ডি পরীক্ষা আসছে তাকে বেস করে, তো তার আজকে সেকেন্ড ক্লাস, যেখানে আমরা টিসিএস প্যাটার্নের উপর ম্যাথ এবং রিজনিং নিয়ে কিছু আলোচনা করব, যেগুলো তোমাদের পিছনের কিছু এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষায় এসেছে। এবং এই যে কোশ্চেন আজকে নিয়ে আলোচনা করব, সেখানে তোমাদের দেখতে পাচ্ছ ডান দিকের উপরে রেলওয়ে গ্রুপ ডি 1/10/2008 সেকেন্ড শিফটের কোশ্চেন এটা। তো সেখান থেকে আমরা এগুলোকে করছি। তো এই ভিডিও রিলেটেড যে কোনো পিডিএফ এবং ইনফরমেশনের জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জবসকি একাডেমি এবং ফেসবুক পেজ জবসকি একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হয়ে যাও। সেখানে তোমাদের এই ভিডিও রিলেটেড গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং পিডিএফ প্রোভাইড করে দেওয়া থাকে। তো আজকের প্রথম কোশ্চেন এনটিপিসি এবং গ্রুপ ডি কে রিলেট করে, যে এক ব্যক্তি 3,70,000 টাকাকে 3 ভাগে ভাগ করলো এবং তাদের তিনটি ব্যাংকের মধ্যে যথাক্রমে 4%, 5% এবং 6% সরল সুদে জমা করলো। প্রথম বছরের শেষে তিনটি ব্যাংকের কাছ থেকে প্রাপ্ত সুদ একই যদি হয়ে থাকে, তিনটি ব্যাংকে তিনি কত টাকা জমা রেখেছিলেন? অপশন দেওয়া আছে: এ 1,50,000, 1,20,000, 1 লক্ষ, তারপর রয়েছে 1,20,000, 1 লক্ষ এবং 1,50,000, 70,000, 2 লক্ষ এবং 1 লক্ষ, আর রয়েছে 1 লক্ষ, 2 লক্ষ এবং 70,000। আমাদের অপশনে কি অঙ্কটা কি বলে দিয়েছে, একটু বড় দেখতে অঙ্কটা, যে 3,70,000 টাকা কোন এক ব্যক্তি তিনটি ব্যাংকে ভাগ করে রেখেছে। প্রথম ব্যাংকে সুদের হার হচ্ছে 4%, দ্বিতীয় ব্যাংকে 5%, তৃতীয় ব্যাংকে 6%, এবং তিনি এক বছর শেষে তিনটে ব্যাংক থেকে যে সুদ পেয়ে থাকেন, সেই সুদটা প্রত্যেকটা ব্যাংক থেকেই কিন্তু সেম পান, অর্থাৎ এই 4%, 5% হারে তিনি এমনভাবে টাকাটা রেখেছেন যে প্রতিটা ব্যাংক থেকে বছরের শেষে প্রাপ্ত সুদের পরিমাণ সমান। তো আমরা এখানে কি করব, প্রথমে আমরা তিনটে ব্যাংকে তো আমরা জানিই না কত টাকা রেখেছে, কারণ এখানে দুটো থাকলে আমি এক্স ওয়াই ধরে নিতাম, তো এখানে তিনটে ধরেছে, মানে একটা এক্স ধরতাম আর একটা ধরতাম 3,70,000 মাইনাস এক্স। কিন্তু এখানে আমরা কি ধরে নেবো, যে তিনটি ব্যাংকে ধরে নিই এক্স, ওয়াই এবং জেড টাকা রেখেছেন, তাই তো? তাহলে এক্স টাকা যদি রেখে থাকেন প্রথম ব্যাংকে, তাহলে 4% হারে সুদ কত হবে? এক্স ইন্টু 4/100। ওয়াই ব্যাংকের হবে ওয়াই ইন্টু 5/100, কারণ এখানে সময় 1 বছর আছে, তো না দিলেও হবে, PTR/100 করে পেয়ে যাচ্ছি আমরা এটা। দেন রয়েছে জেড ইন্টু 6/100। এবার এখান থেকে আমরা কি পাবো, দেখো 4 কে এটা কেটে যাবে 25, 5 কে এটা কেটে যাবে 20, আর এখানে কেটে থাকবে 3/50। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, x/25 আর y/20, আর এখান থেকে পাচ্ছি 3z/50। এখানে কি বলে দিয়েছে, তিনটে ব্যাংক থেকে যে সুদ পাচ্ছে সেই সুদটা হচ্ছে সমান, একই, মানে হচ্ছে x/25 এটা ইকুয়াল টু এটা, এটার সাথে এটা সবগুলো হচ্ছে সমান। তাহলে আমাকে কি করতে হবে, x/y/z যদি আমি বার করতে পারি, তাহলেই দেখো আমি অঙ্কটা করে ফেলতে পারবো। তো এখানে দেখো এক্স ওপরে এক্স রয়েছে, এখানেও ওয়াই রয়েছে, কিন্তু এখানে 3z রয়েছে, তাই না? তো আমি কি করবো, এই 3টাকে হাঁটাবো। 3টাকে হাঁটাতে গেলে কি করতে হবে, প্রত্যেকটাকে যদি আমি 1/3 দিয়ে গুণ করে দিই, তাহলে দেখো এই 3 কেটে গেল, আর এখানে পেয়ে যাবো x/75 সমান y/60 সমান z/50। তাহলে কি পাবো আমি, x/y/z ইকুয়াল টু হচ্ছে 75/60/50। এবার এটাকে 5 দিয়ে কাটবে, 15, 12, 10। তাহলে 15/12/10, যেটা হচ্ছে x/y/z। অর্থাৎ আমি কি ধরেছিলাম, যে এক্স পরিমাণ, ওয়াই পরিমাণ ও জেড পরিমাণ টাকা তিনি তিনটে ব্যাংকে রেখেছিলেন। তাহলে এখানে তাদের অনুপাত পেয়ে গেছি 15, 12, 20, 10। তাহলে এই অনুপাতের সাথে ম্যাচ করছে কোন অপশনটা, দেখো তুমি এখান থেকে কিন্তু 12 করতে পারো, যে 15/15 প্লাস 12 প্লাস 10 মানে 37 ইন্টু 3,70,000 দিয়ে প্রথম ব্যাংকে কত পেয়েছিল রেখেছিল, সেটা তুমি 12 করতে পারো, কিন্তু 12 করার কোনো প্রয়োজন নেই। তিনটে অপশন দেওয়া আছে, এখানে তোমাদের তিনটে অনুপাত তুমি পেয়ে গেছো, 15/12/10, এবং সেই অনুপাতে দেখো ম্যাচ করছে আমাদের অপশন এ। তুমি এখানে 4টে করে শূন্য যদি কেটে দাও, তাহলে দেখো 15/12/10 তুমি পেয়ে যাচ্ছ। তার মানে অপশন এ হচ্ছে এটি সঠিক উত্তর। অর্থাৎ তিনি 3,70,000 টাকাটি প্রথম ব্যাংকে 1.5 লক্ষ টাকা, দ্বিতীয় ব্যাংকে 1,20,000 এবং তৃতীয় ব্যাংকে 1 লক্ষ টাকা রেখেছিলেন। নেক্সট অঙ্ক দেখো, এ একটি কাজ 6 দিনে করতে পারে, বি এটি সম্পূর্ণ করতে 8 দিন সময় নেয়। একসঙ্গে কাজ করলে সি যতদিন সি যতদিন এ ও বি লাগে ততদিন নেয়। একসঙ্গে কাজ শেষ করতে বি এবং সি এর কতদিন লাগবে? তো অঙ্কটা একটু জটিল, ঠিক আছে? তোমাকে কি বলেছে, একটা কাজ আছে যে কাজটা এ একা একা 6 দিনে করতে পারে, বি একা একা 8 দিনে করতে পারে, তারা যদি একসঙ্গে কাজ করে থাকে, তাহলে সি যতদিনে এ এবং বি লাগে ততদিন সময় নেয়। তাহলে একসঙ্গে কাজ শেষ করতে কতদিন সময় লাগাবে বি এবং সি?
তাহলে আমাকে কি করতে প্রথমে বার করতে হবে যে এ একা করে কত দিনে? 6 দিনে। বি একা করে কত দিনে? 8 দিনে, তাই তো? তাহলে এ প্লাস বি এরা দুজনে উভয় একসাথে কত দিনে করবে? আমি এর আগে একদিন ফর্মুলা বলেছিলাম যে এ যত দিনে করে ইনটু মানে এক্স ওয়াই, যদি এটা এক্স হয় আর এটা ওয়াই হয় তাহলে ফর্মুলা হচ্ছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। নল চৌবাচ্চার সময় মনে করে দেখো যারা যারা ক্লাস করেছিলে। তাহলে এখানে পেয়ে যাবো 6 গুণিত 8 প্লাস 6 প্লাস 8 মানে হচ্ছে 48 বাই 14 মানে হচ্ছে 24/7, তাই তো দিন। তাহলে এরা কি করছে, এ আর বি যদি একসাথে কাজটি করে তাহলে 24/7 দিনে শেষ করবে। এবার এখানে কি বলে দিয়েছে যে সি যতদিন এ ও বি লাগে ততদিন নেয়, এই কথাটি দেখো। তার মানে এ আর বি কতদিন নিচ্ছে? 24/7 দিন, মানে সি সময় নেয় 24/7 দিন। হয়েছে, এটা আমি পেয়ে গেলাম। এবার কি বলেছে তার বি আর সি কতদিন সময় নেবে? দেখো বি এর সময় তো প্রথমে দেওয়া আছে 8 দিন আর সি এর সময় 24/7 দিন, তাহলে বি ও সি এর সময় লাগে সমান 24/7 ইন্টু 8 ডিভাইডেড বাই 24/7 প্লাস 8। এখান থেকে যদি আমি গুণ করি তাহলে তুমি এটা রেখে দাও, 24 ইন্টু 8/7, এটা পড়েই থাক। এখানে তুমি যদি যোগ করো 7 8 56, 56 আর 24 হয়ে যাবে 80, 80/7 সমান 24 ইন্টু 8/7 ইন্টু 7/80। এখানে 7 7 কেটে যাবে, 8 দিয়ে এটা 10 হয়ে যাবে, আর এটা তোমার আবার 5 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটবে 5, এখানে 2 দিয়ে কাটবে 12, মানে পেয়ে যাচ্ছি কত আমি? 12/5 দিন। তাহলে বি এবং সি কাজটি করতে সময় নেবে কতদিন? 12/5 দিন। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, 8 sec square x minus 7 tan square x equal to 11 এবং 0 ডিগ্রি বা এখানে 0 ডিগ্রি থেকে x এর মান বড় হবে এবং 90 ডিগ্রি থেকে ছোট হবে। ঠিক আছে, সেটা আমাকে এখানে বলে দিয়েছে। তাহলে আমাকে মান বার করতে হবে x ইকুয়াল টু কত। 8 sec square x minus 7 tan square x equal to 11 যদি হয়, যেখানে x এর ভ্যালু গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 ডিগ্রি আর লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি যদি হয়ে থাকে, তাহলে x ইকুয়াল টু কত। তাহলে এখানে আমাকে দেখো কি দিয়েছে, 8 sec square x minus 7 tan square x equal to 11। তাহলে আমরা এখানে কি করব, এখানে একটা আমাদের নীতি আছে বা সূত্র আছে বা ফর্মুলা আছে, যেটা হচ্ছে কি sec square থিটা মাইনাস tan square থিটা ইকুয়াল টু 1। এইটাকে আমাকে কাজে লাগাতে হবে। ওকে, কাজে লাগাতে গেলে দেখো এখানে আছে কত, -7 tan square x। আমি যদি এখানে 8 নিয়ে আসি তাহলে কি হবে, 8 sec square x minus 8 tan square x, যেহেতু আমি এক বেশি নিলাম এখানে সেই জন্য এক যোগ করে দাও এখানে, ইকুয়াল টু 11। এবার এই দুটো থেকে আমি 8 কমন নিয়ে নিতে পারি, তাই তো। এবার দেখো এইটা আমাদের নীতি রয়েছে, অলরেডি আমরা ফর্মুলা পেয়ে গেছি এখানে, যেগুলো তোমাকে একটু পড়তে হবে, মনে রাখতে হবে। sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে আমি 1 বসাতে পারি, মানে হচ্ছে 8 ইন্টু 1 প্লাস tan স্কোয়ার এক্স ইকুয়াল টু 11, বা এখান থেকে আমি লিখতে পারি tan স্কোয়ার এক্স ইকুয়াল টু 11 মাইনাস 8 ইকুয়াল টু 3। তাহলে tan স্কোয়ার এক্স সমান যদি 3 হয় তাহলে tan এক্স এর মান কত হবে? √3। √3টা tan এর কোন মান? যেটা হচ্ছে, অতএব tan এক্স ইকুয়াল টু tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 আর 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তো এই যে মানগুলো তোমাদের দেওয়া থাকে না, সেই মানগুলো কিন্তু তোমাকে টেবিলটা মুখস্থ রাখতে হবে মোটামুটি এই অঙ্কগুলো তুমি চটজলদি করতে পারার জন্য। তাহলে আমি কি পেলাম, এখানে tan tan একই কম্পেয়ার করে দাও, তাহলে x ইকুয়াল টু পেয়ে যাচ্ছি কত, 60 ডিগ্রি। অতএব অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর।
বোঝা গেল? যদি বুঝতে না পারো আরেকবার রিপিট দেখো, অল ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট একটা রিজনিং রয়েছে, দেখো প্রদত্ত শব্দগুলোর জন্য ভান ডায়াগ্রামটি নির্বাচন করো। বই, খেলনা, বাসন। তো এটা কিসের ভিত্তিতে হয়, যে একটার সাথে আর একটা কি রিলেশনে রয়েছে তার উপর ভিত্তি করে আমরা করে থাকি। তো এখানে যে তিনটে শব্দ দেওয়া রয়েছে, বই, একটা রয়েছে খেলনা, আর একটা রয়েছে বাসন, এই তিনটে তোমার মনে হচ্ছে যে একটার সাথে আর একটা কোনোভাবে লিঙ্ক? যদি থাকতো যে লাইব্রেরি, বই এবং একটা বইয়ের নাম, ঠিক আছে, তাহলে আমরা করতে পারতাম অন্যরকম ভাবে, যে প্রথমে একটা লাইব্রেরি, লাইব্রেরির মধ্যে একটা থাকবে বই বা অনেকগুলো বই, অনেক ধরনের বই, তার মধ্যে একটা বইয়ের নাম, তখন আমরা এরকম ভাবে করতে পারতাম। কিন্তু এখানে খেলনার যদি বিভিন্ন ক্যাটাগরি থাকতো সেটার সাথে আমি সম্পর্ক স্থাপন করতে পারতাম, বা বাসনটা যদি বিভিন্ন টাইপসের দেওয়া থাকতো, থালা, বাটি, গ্লাস, এইভাবে, তাহলে তার সাথে আমি রিলেশন স্থাপন করতে পারতাম। কিন্তু এখানে দেওয়াই রয়েছে তিনটে সম্পূর্ণ ডিফারেন্ট টাইপসের শব্দ, যেটা হচ্ছে বই, খেলনা এবং বাসন, তাহলে একটার সাথে আর একটা কোনো রকম ম্যাচ আমরা এখানে পাচ্ছি না। তাহলে এখানে দেখো প্রত্যেকটাতেই কোথাও না কোথাও ইন্টারসেক্ট করছে, তাই না? এখানে দেখো ইন্টারসেক্ট করেছে তিনটে একে অপরের সাথে, এখানেও তাই এবং এখানেও তাই। তাহলে এই তিনটে কোনোটাই হবে না, কারণ এখানে রিলেশন বোঝাচ্ছে, কিন্তু আমাদের যে শব্দগুলো দেওয়া আছে তার মধ্যে কোনো রিলেশন নেই। অতএব অপশন এ, যেখানে তিনটে সম্পূর্ণ সেপারেট, সেই তিনটেকে বোঝাচ্ছে। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। এগুলো খুব সোজা, দেখেই বুঝতে পারবে। নেক্সট রয়েছে দেখো একটা বিবৃতিমূলক রিজনিং, যে একটি প্রশ্নের সাথে দুটি বিবৃতি দেওয়া আছে, প্রশ্ন অনুযায়ী কোন বিবৃতিটি বা গুলি যথেষ্ট নির্ণয় করো। বাক্সে মোট ঘনকের সংখ্যা নির্ণয় করো। কি অপশন বা বিবৃতি দেওয়া রয়েছে কি, যে বাক্সে কিছু নীল, হলুদ আর সাদা ঘনক আছে। অর্থাৎ এ থেকে বোঝা গেল যে বাক্সে তিন ধরনের ঘনক আছে, যার মধ্যে কিছু নীল, কিছু হলুদ আর কিছু সাদা। সংখ্যা সম্পর্কে আমার কোনো আইডিয়া এলো না। তারপর রয়েছে কি, নীল ঘনক হলুদ ঘনকের দ্বিগুণ আছে এবং সাদা ঘনকের পরিমাণ হলো 12। তাহলে দেখো নীল আর হলুদের মধ্যে একটা সম্পর্ক দিয়েছে এখানে, যে নীল যা আছে হলুদ ঘনকের দ্বিগুণ, অর্থাৎ হলুদ ঘনক তার অর্ধেক আছে, আর সাদা ঘনকের পরিমাণ হচ্ছে 12টা। কিন্তু এখানে সাদার সাথে হলুদ বা নীলের কোনো রকম সম্পর্ক যেহেতু দেওয়া নেই, তাই সাদা ঘনকের পরিমাণ আমরা জানতে পারলেও নীল বা হলুদের ঘনকের পরিমাণ আমরা কিন্তু এখান থেকে সম্পূর্ণরূপে জানতে পারছি না, তাই না? প্রথমটা দেখে দেখো কত রকমের রয়েছে সেটা আমি জানতে পারলাম, সংখ্যা সম্পর্কে আমার কোনো আইডিয়া এলো? আসেনি। দ্বিতীয়টা ক্ষেত্রে সাদাটার সম্পর্কে আমি একটা আইডিয়া পেলাম সঠিক, যে সাদার ঘনক আছে 12টি, এবং নীল আর হলুদের মধ্যে একটা রিলেশন দিয়ে দিয়েছে যে নীল ঘনক আছে হলুদ ঘনকের দ্বিগুণ। কিন্তু হলুদ বা নীলের কারোর সাথে সাদাটার রিলেশন নেই, যার সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ আমরা নীল এবং হলুদ কোনোটারই কিন্তু সংখ্যা সম্পর্কে কোনো রকম ধারণা করতে পারছি না। তাহলে কি হবে, এখান থেকেও আমরা মোট সংখ্যা সম্পর্কে ধারণা লাভ করতে পারলাম না, অর্থাৎ উভয় 1 ও 2 কোনোটি যথেষ্ট নয় আমাদের ঘনকের সংখ্যা নির্ণয়ের জন্য। অতএব অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট, এগুলো খুব ইজি, এটা বলার প্রয়োজন মনে করছি না, যে প্রদত্ত চিত্রের আয়নার প্রতিচ্ছবিটি বেছে নিন যদি আয়নাটি এমএন রেখা বরাবর থাকে। ঠিক আছে, দেখো এমএন হচ্ছে এখানে একটা প্রতিবিম্বের সাইন, এই যে এটা দেওয়া রয়েছে তোমাদের প্রতিবিম্বের সাইন, যার এই পার্শ্বে একটা চিত্র রয়েছে, তো লেফট সাইডে কি আসবে? দেখো আয়নাতে কি হয়, আমাদের লেফট সাইড রাইট সাইডে চলে যায় এবং রাইট সাইড লেফট সাইডে দেখতে পাই। তাহলে এখানে আমরা ছবিটা রাইট সাইডে কি দেখতে পাচ্ছি, এটা মার্কিং, আর এখানে তাহলে লেফট সাইডে এটা মার্কিং থাকবে। এইটা হতো অনেকটা, কিন্তু এটা দেখো লেফট সাইডে নয়, এটা রাইট সাইডে মার্কিং রয়েছে, এটাও রাইট সাইডে মার্কিং রয়েছে, তার মানে এটা হবে না। তাহলে এটা রাইট সাইডে রয়েছে, মানে এটা লেফট সাইডে যেটা রয়েছে সেটা সঠিক। আর এটা তো পুরোপুরি ভার্টিক্যাল হয়ে গেছে হরাইজন্টাল থেকে, তো আমাদের প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি আয়নাতে তো এরকম দেখায় না যে ভার্টিক্যাল হরাইজন্টাল ভার্টিক্যাল হয়ে যাবে বা ভার্টিক্যাল হরাইজন্টাল হয়ে যাবে। তাহলে শুধুমাত্র পার্শ্ব পরিবর্তন হয়, শুধুমাত্র পার্শ্ব পরিবর্তন কোনটার ক্ষেত্রে ঘটেছে, দেখো এটার ক্ষেত্রে। অতএব অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর, যেটা এখানে আবার ডি তে দেওয়া আছে। ওকে, নেক্সট, এটাও একটা রিজনিং, যে একটি বিবৃতি ও সাথে দুটি যুক্তি দেওয়া আছে, বিবৃতি অনুযায়ী কোনটি বা যুক্তিটি বা কোন যুক্তিগুলি জোরালো নির্ণয় করো। কি বিবৃতি দিয়েছে, বসতি অঞ্চলে রাস্তার কুকুর ঘুরে বেড়াতে দেওয়া কি উচিত? এখানে সুরে নয়, এটা ঘুরে হবে। ওকে, বসতি অঞ্চলের রাস্তায় কুকুর ঘুরে বেড়াতে দেওয়া কি উচিত? তার পিছনে যুক্তি দিয়েছে, হ্যাঁ এরা স্বাধীন এবং কোনো ক্ষতিও করে না। এখন যখন এদের সংখ্যা বেড়ে যায় তখন মিউনিসিপ্যালিটি থেকে ধরে, থেকে নয় থেকে, কিভাবে টাইপ হয়েছে বুঝতে পারছি না, ধরে নিয়ে যাওয়া হয়। ওকে, তাহলে কি হচ্ছে, এখানে একটা বিবৃতি দিয়েছে যে হ্যাঁ এরা স্বাধীন এবং কোনো ক্ষতি করে না, যখন এদের সংখ্যা বেড়ে যায় তখন মিউনিসিপ্যালিটি থেকে এদেরকে ধরে নিয়ে যাওয়া হয়। আর দ্বিতীয় বিবৃতি কি দিয়েছে, না এরা খুব ভয়ানক। তো এটা তো তোমাদের কমন সেন্স বলবে, আমাদের প্রত্যেক পাড়াতেই এমন কেউ নেই এখানে যারা দেখছো ভিডিওটা যে তাদের পাড়াতে কোনো কুকুর টুকুর নেই,
তাই না? তো রাস্তায় কুকুর আমরা নিশ্চয়ই বন্দি করে রেখে দিই না, বা চলো রাস্তায় বেরোতে দেওয়া যাবে না, বা রাস্তায় যাতে ঘুরে না বেড়ায় সেরকম করা যাবে না। তার কারণ কি? তার কারণ দেখো এখানে 1 নম্বর যে তথ্যটা দিয়েছে সেটা কিন্তু সঠিক, যে হ্যাঁ এরা স্বাধীন এবং এরা কিন্তু যেচে আমাদের কোনো ক্ষতি সাধনও করে থাকে না, তাই না? দ্বিতীয়টা হয়তো অনেকে পঞ্চায়েত এরিয়াতে যারা রয়েছে তারা মিউনিসিপ্যালিটি থেকে নাও তুলে নিয়ে যেতে পারে, হতে পারে, কিন্তু এরা স্বাধীন, এরা কোনো ক্ষতি করে না, তো এদেরকে রাস্তায় ঘুরে বেড়াতে দেওয়া উচিত নয়, এটা কোনোভাবেই ঠিক হতে পারে না। আর এই দ্বিতীয় যে বিবৃতিটা দিয়েছে না এরা খুব ভয়ানক, সেটা তো তোমরা নিজেরা প্রত্যেকেই জানো যে এরা আদৌ ভয়ানক কিনা, তাই না? তাহলে অপশন এ হচ্ছে বা অপশন 1 হচ্ছে এটির সঠিক উত্তর, বা বিবৃতিটি হচ্ছে সঠিক। তাহলে এখানে কি হবে? অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর, যে শুধুমাত্র যুক্তি এ হচ্ছে জোরালো। নেক্সট, একটি দান ত্রিভুজীয় প্রিজমের উচ্চতা 21 সেন্টিমিটার, এর পরিধি পক্ষের অনুপাত 8:15:17। যদি তিনটি পার্শ্ববর্তী উপরিতলগুলির মোট এলাকা 840 সেমি হয়, তবে কিউবিক সেন্টিমিটারে প্রিজমের পরিমাণ কত? এখানে দুইটা ভুল, ঠিক আছে, এটা আবার কেটে দিও। তাহলে আমাদের সেন্টিমিটার প্রিজমের পরিমাণ বা ভলিউম আমাকে বার করতে হবে কত, অর্থাৎ ডান ত্রিভুজীয়, ডান, এখানে দেখো ভাষাগুলো কিন্তু খুব সমস্যাদায়ক, ঠিক আছে? এই ভাষা তুমি যদি বুঝতে না পারো কোনোভাবেই অঙ্ক করতে পারবে না। ডান ত্রিভুজীয় মানে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ? তো আমি একটা ত্রিভুজ প্রিজম আঁকার চেষ্টা করছি। এই লাইনগুলো বেঁকে যাচ্ছে এরকম। এবার কি বলেছে? এর পরিধি পক্ষের অনুপাত, পরিধি কোনটাকে ধরা হয়? এর দেখো দুটো জিনিস ধরি আমরা, এটা ওকে বেস বলি, ঠিক আছে? এটা যদি ভূমি ধরো তুমি, এইটা হচ্ছে বেস, এবং ভূমির এটা হচ্ছে ভূমি, নিচের দিকটা ধরো, এটা 3D করার চেষ্টা করেছি আমি। তাহলে এইটা হচ্ছে যে ভূমির পরিধি পক্ষ, অর্থাৎ এই যে তিনটে বাহু রয়েছে এখানে তোমাদের, এই তিনটে বাহু, এইটা হচ্ছে পরিধি পক্ষ, এবং পরিধি পক্ষের অনুপাত মানে হচ্ছে এই তিনটি বাহুর অনুপাত, অর্থাৎ এই বাহুটা, এই বাহুটা আর এই বাহুটা, এই তিনটের অনুপাত দেওয়া আছে 8:15:17। ওকে, তো অনুপাত যদি দেওয়া থাকে আমি বাহুগুলো কি ধরতে পারি? 8x, একটা হচ্ছে 15x, আর একটা হচ্ছে 17x, কারণ আমি এক্সাক্ট ভ্যালু তো আমরা জানি না। তারপরে কি বলেছে? তিনটি পার্শ্ববর্তী উপরিতল, এর অর্থাৎ দেখো এই একটা পার্শ্ববর্তী উপরিতল, এই একটা পার্ট, এইদিকে এই একটা উপরিতল, আর ওই নিচেতে একটা রয়েছে দেখো এই একটা তল, মানে এই তিনটে মোট এলাকা হচ্ছে 840 সেন্টিমিটার, মানে এটাকে আমরা বলা হয় ল্যাটারাল সারফেস এরিয়া, ঠিক আছে? বা LSA, এটা দেওয়া আছে কত? 840 সেমি। এর LSA বার করার ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে ভূমির পরিসীমা ইন্টু 4, ইন্টু উচ্চতা। এখানে উচ্চতা, আচ্ছা তোমাদের উচ্চতা দেওয়া আছে দেখো উপরে 21 সেন্টিমিটার। তাহলে LS এর ফর্মুলা কি আমি পেলাম এক্ষুনি, যে ভূমির পরিসীমা বা পেরিমিটার অফ বেস গণিত উচ্চতা বা হাইট। তাহলে এখানে কি রয়েছে? সেটা ভূমির পরিসীমা, এটা যোগ করে দিতে হবে আমাকে বাহু তিনটেকে, তাহলে আমি ভূমির পরিসীমা পেয়ে যাবো 8 আর 15 হচ্ছে 23, 23 আর 17 40, তাহলে 40x ইন্টু এইচ, এইটা হচ্ছে তোমাদের LSA, যেটা সমান হচ্ছে 840। তাহলে এখান থেকে এইচ ইকুয়াল টু আমরা বার করতে পারবো। এইচ তো আমাদের দেওয়া আছে, মানে এখানে দেখো আমাকে মুছতে হবে আবার, তাহলে কি আছে এখানে 840, তাহলে 40x ইন্টু 21 ইকুয়াল টু 840। এখানে 21 দিয়ে এটাকে কেটে যাবে ওইদিকে গেলেই, মানে 40x ইকুয়াল টু 840/21, যেটা কেটে পেয়ে যাবো 40। তাহলে 40x সমান যদি 40 হয়, মানে x সমান হচ্ছে 1। তাই তো, x সমান যদি 1 হয় তাহলে এখানে বাহুগুলো কত পাবো? 8 গুণিত 1 মানে হচ্ছে 8, 15 আর 17। তাহলে তিনটে বাহু আমি এখানে পেয়ে গেলাম। ওকে, বাহু তিনটে আমার পাওয়া হয়ে গেল, কাজ এখানকার মতো শেষ।
এবার আমাকে কিউবিক সেন্টিমিটারে প্রিজমের পরিমাণ বার করতে হবে। প্রিজমের পরিমাণের ফর্মুলা কি সেটা আমাকে জানতে হবে। আবার একটু মুছে নিই আমি এখান থেকে। ফর্মুলা সেখানে কি হচ্ছে, প্রিজমের আয়তন বা পরিমাণ যেটা এখানে দিয়েছে তোমাদের, বা ভলিউম। ফর্মুলা হচ্ছে ভূমির ক্ষেত্রফল গণিত উচ্চতা। ক্ষেত্রফল আমরা কিভাবে করবো, এটা দেখো, একটা দান ত্রিভুজীয় দেওয়া আছে। এটা মানে হচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ছোট বাহু দুটির দৈর্ঘ্য, হাফ ইন্টু ছোট মানে হচ্ছে 8 ইন্টু 15 এটা। তাহলে এখানে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু 15 ইন্টু 8 গণিত উচ্চতা হচ্ছে 21। এখানে দেখো কাটবে এটা, 4 4 15 60, 60কে 21 দিয়ে গুণ করলে 1260। তাহলে কত পেলাম আমি, 1260 কিউব সেন্টিমিটার, বা অপশন বি হচ্ছে এটা সঠিক উত্তর। এটা হচ্ছে মেথড, যে মেথডে তুমি অঙ্কটা করতে পারো। কিন্তু এটার আর একটা শর্ট ট্রিক্স রয়েছে, কারণ পরীক্ষাতে তুমি এতটা বড় যদি করতে চাও তাহলে হবে না। তাহলে আমাকে এখানে সূত্রটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, যে এখানে ভলিউম যেটা বার করতে দিয়েছে তার ভলিউমটার ফর্মুলা কি। ভলিউমটার ফর্মুলা হচ্ছে দেখো ভূমির ক্ষেত্রফল গুণিত হাইট উচ্চতা। তো হাইট এখানে কত দেওয়া আছে, 21 দেওয়া আছে, একদম স্পষ্ট করে দেখো এখানে ক্লিয়ারলি বলে দেওয়া আছে উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল যাই হোক না কেন তাকে আমাকে হাইট দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ যেটা আমি পাবো এর পরিমাণ বা এরিয়া, সরি পরিমাণ, সেটা 21-এর গুণিতকই হবে, তাই না? স্বাভাবিক, কারণ আমাকে হাইট দিয়ে গুণ করতে হচ্ছে এখানে ক্ষেত্রফলটাতে। তুমি যদি দেখো তাহলে কি হবে, দেখো সেটা ক্ষেত্রফলটাকে আমাকে হাইট দিয়ে যেহেতু গুণ করতে হচ্ছে, তাহলে সেই যেটা আমি পাবো পরিমাণটা সেটা এই 21-এর গুণিতক হবে। এবং এখানে অপশনের মধ্যে 21-এর গুণিতক কেবলমাত্রই একটাই আছে, যেটা হচ্ছে 1260। তো এইভাবে তুমি উত্তর করতে পারো অঙ্কটিকে সম্পূর্ণ না করে, কেবলমাত্র সূত্রটুকু ইউজ করে। কিন্তু মেন মেথড আমি সেটা তোমাকে বলে দিলাম, এবং কিভাবে তোমাকে অঙ্কটা করতে হবে সেটা বলে দিলাম। তাহলে কি পাচ্ছি, যে একটি ডান ত্রিভুজীয় প্রিজমের উচ্চতা যদি 21 সেন্টিমিটার হয় এবং তার পরিধিপক্ষের অনুপাত যদি 8:15:17 হয়ে থাকে, এবং তিনটি পার্শ্ববর্তী উপরিতলের মোট এলাকা যদি 840 সেন্টিমিটার হয়ে থাকে, তবে কিউবিক সেন্টিমিটার প্রিজমের পরিমাণ হচ্ছে 1260। নেক্সট অঙ্ক, দুটি ইনলেট পাইপ একটি অপরটির থেকে দ্বিগুণ কার্যকরী, আরো একটি আউটলেট পাইপ 10 ঘন্টায় চৌবাচ্চাটি ফাঁকা করে। ওকে, তাহলে সবকটি পাইপ একসঙ্গে কাজ করলে খালি চৌবাচ্চা 2.5 ঘন্টায় বা 2.5 ঘন্টায় ভরে যায়। কত সময় নেবে কম কার্যকরী ইনলেট পাইপটি চৌবাচ্চাটা জলপূর্ণ করতে? তাহলে এই অঙ্কটা আমাকে করতে হবে। কিভাবে আমরা করব অঙ্কটিকে, এখানে দেখো দুটো ইনলেট পাইপ আছে, তাই না? যদি আমি ধরে নিই যে প্রথমটা x ঘন্টায় ভরে, একটি অপরটি থেকে দ্বিগুণ কার্যকরী মানে হচ্ছে দ্বিগুণ কার্যকরী, অর্থাৎ সে ডবল কাজ করে, মানে এর সময় যদি নেয় 2x ঘন্টা, তাহলে ও নেবে অর্ধেক সময়, দ্বিগুণ কাজ করছে যেহেতু। তাহলে সে কম সময় নেবে, এবং কম সময় যদি নেয় তাহলে কে বেশি কার্যকরী, যে কম সময় নেবে সে, তাই তো? তাহলে এ হচ্ছে বেশি কার্যকরী আর এ হচ্ছে কম কার্যকরী। এরা খালি করছে কতক্ষণে, আরো একটি আউটলেট পাইপ যে খালি করছে, সে খালি করছে 10 ঘন্টা। তাহলে এ যদি ধরো তিনটে পাইপ, এ বি যে দুটি ভরছে, আর এখানে সি যে খালি করছে, ঠিক আছে? তাহলে আমাকে সবার ফার্স্টে কি করতে হবে, যে চৌবাচ্চাটির মোট ক্যাপাসিটি কত সেটা আমাকে বার করতে হবে। চৌবাচ্চাটির ক্যাপাসিটি কিভাবে করব, বা কতটা জল থাকতে পারে, কত একক বা ইউনিট, সেটা হচ্ছে এখানে 10 ঘন্টায় সে ফাঁকা করছে, এ x ঘন্টায় ভর্তি করছে, এ 2x ঘন্টায় ভর্তি করছে। তিনটে লসাগু কত হবে দেখো, x 2x এর লসাগু হচ্ছে 2x, 2x আর 10 এর লসাগু হচ্ছে 10x। তাহলে এখানে কি পেয়েছিলাম, এরা এ করছে x ঘন্টায়, এ করছে 2x ঘন্টায়, এ করছে 10 ঘন্টায় খালি, এ করছে x ঘন্টায় ভর্তি, এ করছে 2x ঘন্টায় ভর্তি, এ 10 ঘন্টায় খালি করছে। তাহলে এদের মধ্যে রেশিওটা আমি কিভাবে পাবো, 10x দিয়ে প্রত্যেকটাকে যদি ভাগ করে দাও, তাহলে এখানে পেয়ে যাবো 10, 10 ঘন্টা, এ নেবে তাহলে কত 5 ঘন্টা, আর এ নেবে
এক্স। এই হচ্ছে আমাদের রেশিও। তাহলে কাজ করছে কতক্ষণে? একসাথে যদি এরা করে তাহলে এইরকম হবে, একে একে করলে এটা 10x যদি আমি ক্যাপাসিটি নিয়ে নিলাম তাহলে এর সময় লাগছে, বা এ করছে এতটা, এ করছে এতটা, এ করছে, সময় দিয়ে যেহেতু আমি ভাগ করে দিয়েছি তাহলে প্রতি ঘন্টায় কত করে? এ করে 10, এ করে 5 আর এ করে 1, তাহলে মোট কত করে? মোট করবে 10 প্লাস 5 প্লাস এক্স। দেখো অঙ্কটা তুমি বুঝতে পারলে কিনা সেটা আগে ক্লিয়ার করো। চৌবাচ্চার ক্যাপাসিটি পেয়ে গেছে, আমি এখানে 10x কিভাবে বার করলাম সেটা আমি বলে দিয়েছি। তারপরে আমরা প্রত্যেক ঘন্টায় তাহলে কত কাজ কে কত করছে সেটা বার করব। যেমন দেখো এ করছে কি এক্স ঘন্টায় ভর্তি, তার মানে 10x যদি মোট ক্যাপাসিটি হয় তার সময় লাগবে কত? তাহলে প্রতি ঘন্টায় সে করছে কতটা? 10। তাহলে এ করছে 2x, তাহলে এর লাগছে 5, এ করছে 5, আর যে 10 ঘন্টা খালি করছে সে করছে x। তাহলে মোট কাজ করছে একসাথে 10 প্লাস এক্স, সরি এক্স যেহেতু খালি করছে তাহলে বিয়োগ হয়ে যাবে এক্স, তাই না? এ তো খালি করছে -10। তাহলে কি হলো এটা? তাহলে কতক্ষণ কাজ করেছে? এইভাবে তিনটে পাইপ মিলে বা দুটি ইনলেট আর একটা আউটলেট মিলে 2.5 আওয়ার্স। তার 2.5 আওয়ার্স এটা হচ্ছে 1 ঘন্টা, তার 2.5 দিয়ে যদি আমরা এটা গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো এটা। যেখান থেকে তুমি গুণ করো, এটা 10 প্লাস 5 যোগ করে দাও 15 হয়ে যাবে। 15কে যদি 2 দিয়ে গুণ করি 30, 15কে 5 7.5 মানে হচ্ছে 37.5, আর এখানে -2.5x। এটা আমি পাবো সমান কি হচ্ছে? সমান হচ্ছে মোট ক্যাপাসিটি, তাহলে তো ভর্তি হয়ে যাবে। এটা সমান আমি লিখে দিতে পারি 10x, তাহলে এটা সমান হচ্ছে 10x। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, ওপরে করছি দেখো, সমান, তাহলে এখানে তুমি 10x-টাকে এইদিকে যদি নিয়ে চলে আসো তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে বা এই -2.5টাকে যদি ওইদিকে নিয়ে চলে যাও তাহলে দেখো 12.5x ইকুয়াল টু 37.5। তাহলে x ইকুয়াল টু কত? 37.5 বাই 12.5 মানে হচ্ছে 3। তাহলে কি পেলাম আমি? x ইকুয়াল টু x ঘন্টা যদি টাইম লাগে তাহলে a কতক্ষণ সময় নিচ্ছে? 3 ঘন্টা সময় নিচ্ছে। কিন্তু আমাকে এখানে বার করতে বলেছে কম কার্যকরী ইনলেট পাইপটি, তাই না? কম কার্যকরী কে বার করেছিলাম আমি এখানে? তাহলে 2x ছিল তার ভ্যালু। তাহলে 2x সমান কত হবে? 3 ইন্টু 2 মানে হচ্ছে 6 ঘন্টা। অতএব অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর। দেখো কম কার্যকরীটা করতে বলেছে, আমি x এর মান এখানে পেয়ে গেছি 3, তার মানে কি করতে হবে আমাকে? 3 গুণিত 2 মানে হচ্ছে 6 ঘন্টা সময় লাগবে কমটার। তাহলে পেয়ে যাচ্ছি অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর, যে কম কার্যকরী ইনলেট পাইপটি চৌবাচ্চাটি জলপূর্ণ করতে সময় নেবে 6 ঘন্টা। নেক্সট অঙ্ক দেখো, নিম্নের সারির শূন্যস্থানটি পূরণ করো। এর থেকে সোজা অঙ্ক তোমরা আশা করো না, বা এটা ভুল করে এসেছিল হয়তো, এত সোজা আসবে না। যে এখানে তোমাদের একটা সিরিজ দিয়ে দিয়েছে, সেই সিরিজটাতে একটা জিজ্ঞাসা চিহ্ন বা কোশ্চেন মার্ক আছে, সেই কোশ্চেন মার্কের জায়গায় কি সংখ্যা বসবে সেটা আমাকে বার করতে হবে। সিম্পলি এই সম্পর্ক যদি তুমি বার না করতে পারো তাহলে আর কিচ্ছু তুমি সম্পর্ক করতে পারবে না। কি সম্পর্ক? দেখো প্রথমে রয়েছে 6, তারপরে হচ্ছে 18, তারপর 54, তারপর 162। প্রত্যেকটাকে দেখো 3 দিয়ে গুণ হয়েছে। 6কে 3 দিয়ে গুণ করে 18, 18কে 3 দিয়ে গুণ করে 54, 54কে 3 দিয়ে গুণ করে 162, তাহলে পরবর্তীতে 162কে 3 দিয়ে গুণ করতে হয়। লাস্টে গুণটাও তোমাকে করতে হবে না, শুধু এককের ইউনিট ডিজিটটা দেখবে 6, তার লাস্টে 6 কার আছে? 486। অতএব অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2.5, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু কত? আমাকে মান বার করতে দিয়েছে কোসেক থিটা কত হবে যদি কোসেক থিটা প্লাস কট থিটা সমান 2.5 হয়ে থাকে। তো তাহলে আমি কি করব এটার ক্ষেত্রে? আমাকে আর একটা ফর্মুলা আমাকে জানতে হবে। সেই ফর্মুলাটা কি? যেটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এটাকে তুমি, এই যে ফর্মুলা রয়েছে এই ফর্মুলাটা তোমাকে জানতে হবে। তাহলে এখান থেকে আমি কি পাবো? এক্স স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা মানে হচ্ছে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু। ঠিক আছে, এবার এখানে একটা ভ্যালু দেওয়া আছে, দেখো কোসেক থিটা প্লাস কট থিটার মান দেওয়া আছে, মানে এটার মান দেওয়া আছে, তাই তো? এটার মান দেওয়া যদি থাকে তাহলে আমি কি পেয়ে যাব? যে এটাতে 2.5 বসিয়ে দেবো। 2.5 ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1। তাহলে এখান থেকে আমি বার করব কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1 বাই 2.5। এটা মানে যদি আমি ভাগ করি তাহলে কত পাবো? 0.4। এবার এখানে সরি কট থিটা হবে, কট থিটা সমান 0.4, এটা আমি পেলাম। আর এখানে একটা দেওয়া আছে প্লাস, তাই না? তো সেটা তুমি এখানে লেখো যেটা দেওয়া আছে।
পেন হারিয়ে যাচ্ছে শুধু আমার। যেটা রয়েছে কি যে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2.5, আর এখানে আমি পেলাম কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 0.4। তাহলে কি করতে বলেছে আমাকে? মান কিসের চেয়েছে? কোসেক থিটার চেয়েছে, তাই তো? তাহলে আমি এটা সিম্পলি যোগ করে দাও, কট থিটা কেটে যাবে, এখানে পেয়ে যাব 2 কোসেক থিটা ইকুয়াল টু 2.9 বা কোসেক থিটা ইকুয়াল টু 2.9/2 মানে 1.45। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। তাহলে কি পেলাম? যদি কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2.5 হয় তাহলে কোসেক থিটা ইকুয়াল টু 1.45। শুধু আমাকে দেখো এই সূত্রটুকু জানতে হবে, সূত্রটুকু জানলেই তুমি ইজিলি এটাকে করে ফেলতে পারবে। নেক্সট অঙ্ক দেখো, একটা কি রয়েছে, একটা দশমিকের মান দেওয়া আছে, সেটাকে ভগ্নাংশে নিয়ে আসতে বলেছে। তো এখানে কি আছে? 1.008, সেটা আমি লিখে নিই 1.008। খুব সোজা, আমি লিখতে পারি 1 প্লাস বা 1 পূর্ণ, যেটাকে বলি 1 পূর্ণ। 8টা কিসের ঘরে আছে? দশাংশ, শতাংশ, সহস্রাংশ, তাই তো? মানে হচ্ছে 8/1000। এটা যদি হয়ে থাকে কাটাকাটি করে দাও, কাটাকাটি করে দিলে তো 8 দিয়ে যদি আমি 1000কে কেটে দিই তাহলে এখানে দেখো পেয়ে যাবো 125। তাহলে কি পেয়ে যাচ্ছি? 1 পূর্ণ 1/125, সরি 1 পূর্ণ 1/125। তাহলে অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। এগুলো দেখানোর জন্য নয়, কোশ্চেন এসেছে তাই বলতে হচ্ছে। এবার রয়েছে দেখো, একটি খালি চৌবাচ্চা ভরতে এ নলের 4.5 ঘন্টা সময় লাগে বা 4.5 ঘন্টা সময় লাগে। অপরদিকে বি নলের সাথে এটি 2.25 ঘন্টায় তা ভরতে পারে। যদি আধা ঘন্টার জন্য কেবলমাত্র এ নল চালু করা হয় ও তারপরে বি নলটিও চালু করা হয়, তাহলে সব মিলে চৌবাচ্চা ভরতে কতক্ষণ সময় নেবে সেটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে কি দেওয়া আছে? একটি চৌবাচ্চা যেটি এর সময় লাগে 4.5 ঘন্টা, আবার বি এর সাথে অর্থাৎ এ আর বি মিলে তারা ভর্তি করতে পারে 2.25 ঘন্টায়। কিন্তু যদি আমরা প্রথম আধ ঘন্টা শুধু এ নলকে চালাই, তারপরে বি নলকে অন করি বা চালাই, তাহলে কতক্ষণ সময় লাগবে সেই চৌবাচ্চাটি ভর্তি করতে? তাহলে এখানে প্রথমে কি আছে? এর সময় লাগছে 4.5 আওয়ার্স, মানে কত? 45/10, মানে এটাকে যদি 5 দিয়ে কাটো 9/2 ঘন্টা। ঠিক আছে, 9/2 ঘন্টা। তাহলে 9/2 ঘন্টাতে পুরোপুরি সম্পূর্ণ করে ফেলে। এখানে লাস্টে দেখো বলা আছে এ নলকে চালু করা হয় কতক্ষণের জন্য? আধ ঘন্টার জন্য। তাহলে আধ ঘন্টায় এ কতটা করছে সেটা আমাকে বার করে নেবো। তাহলে 9/2 ঘন্টায় সে কতটা ভর্তি করতে পারছে? এক অংশ, অর্থাৎ পুরোটি। তাহলে সে আধা ঘন্টায় বা আধা ঘন্টা মানে 30 মিনিট, আধা ঘন্টাতে কতটা করতে পারবে? নিশ্চয়ই কম করতে পারবে। তাহলে হাফ, কি হবে এটা? হাফ ইন্টু 2/9 হয়ে যাবে, উল্টে যাবে ওপরেরটা। তা যদি কেটে যায় তাহলে পেয়ে যাচ্ছি আমি 1/9 অংশ। তাহলে আধা ঘন্টায় এ নল কতটা ভরতে পারলো? 1/9 অংশ। তাহলে যখন প্রথম আধ ঘন্টার জন্য আমি এ নলটিকে চালাবো, সে কতটা ভরে দিল? 1/9 অংশ চেম্বারটিকে ভরে দিল। তাহলে চেম্বারে যদি 1/9 অংশ ভরে থাকে তাহলে বাকি কতটা পড়ে থাকলো? বাকি হচ্ছে 1 মাইনাস 1/9 সমান 8/9 অংশ। এইটা আমাকে ভরতে হবে। এবার আমাকে এ আর বি দিয়ে দিয়েছে 2.25-এ। তাহলে এ ও বি উভয় একসাথে কততে করছে? 2.25, মানে হচ্ছে 225/100 বা 2 পূর্ণ 25/100। এখানে তুমি 1/4 করে দেবে, বাইটাকে যদি পূর্ণ করি 9/4 ঘন্টা। তাহলে 9/4 ঘন্টা সময় নিচ্ছে কি পুরোপুরি ভর্তি করে দিতে। তাহলে 8/9 অংশ ভর্তি করতে কত সময় লাগবে সেটা আমি বার করব। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? এক অংশ ভর্তি করতে সময় লাগছে তার 9/4 ঘন্টা। তাহলে 8/9 অংশ ভর্তি করতে তার সময় লাগবে কত? সময় লাগবে অবশ্যই কম। তাহলে 8/9 ইন্টু 9/4, মানে হচ্ছে কেটে যাও, এটাও কেটে যাবে 2, মানে হচ্ছে 2 ঘন্টা। তাহলে বাকি যেটা ছিল আধ ঘন্টা এ চালার পর, সেটা ভর্তি করতে এ আর বি এর কত সময় লাগলো? 2 ঘন্টা। আর এখানে কি বলেছে? প্রথমে এ চলেছে কতক্ষণের জন্য? এই দেখো আধা ঘন্টার জন্য। তাহলে মোট সময় কত লেগেছে? এদিকে 2 ঘন্টা, ওইদিকে আধা ঘন্টা, মানে 2 ঘন্টা
আর এদিকে আধা ঘন্টা, মানে 2 ঘন্টা 30 মিনিট বা 2.5 ঘন্টা। ঠিক আছে, জায়গার অভাবের জন্য একটু ঘিঞ্জি হচ্ছে, কিন্তু তুমি বুঝতে পারলে দেখো ক্লিয়ার হয়ে যাবে। না বুঝতে পারলে আরেকবার করে রিপিট দেখে নেবে, না হলে কমেন্ট বক্সে তোমরা জানাবে। তাহলে অপশন বি হচ্ছে এটি সঠিক উত্তর। যদি একটি খালি চৌবাচ্চা ভরতে এ নলে 4.5 ঘন্টা সময় লাগে, আর এ ও বি একসাথে সেটাকে 2.25 ঘন্টায় ভরতে পারে, যদি প্রথম আধ ঘন্টার জন্য এ নলকে চালু করি এবং পরে যদি বি নলকে চালু করি, তাহলে সব মিলে চৌবাচ্চাটি ভরতে সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিট। নেক্সট অঙ্ক, একটি নিখুঁত বর্গ তৈরি করতে 63,368 এ গুণিত হওয়া উচিত এমন সর্বনিম্ন সংখ্যা খুঁজুন। অর্থাৎ আমাকে গোদা বাংলা ভাষায় যদি আমি বলি, তাহলে হচ্ছে 63,368কে সর্বনিম্ন কোন সংখ্যা দিয়ে গুণ করলে একটা নিখুঁত বর্গক্ষেত্র তৈরি করতে পারবে বা একটি তোমার পূর্ণবর্গ সংখ্যা পাবে। ওকে, তাহলে আমরা কি করতাম, তুমি এখানে 63,368 বর্গ করতে পারো, করে তুমি উৎপাদকে বিশ্লেষণ করে করতে পারো, যেন তেন প্রকারে করতে পারো। কিন্তু আমাকে এখানে দেখতে হবে যে বর্গ হতে হবে। বর্গ যদি হতে হয়, তুমি এখানে সেই জিনিসগুলো জাস্ট মনে রাখো, যে 1-এর যদি বর্গ করি তাহলে লাস্টে ইউনিটের ঘরে 1 থাকবে, 2-এর ইউনিট করলে 4 আসবে, 3-এর আসবে 3 3-এ 9, 4-এর আসবে ইউনিটের ডিজিট 6, 5-এর আসবে 5, 6-এর আসবে 6, 7-এর আসবে 9, আর 8-এর আসবে 4, 9-এর আসবে 1, আর 10-এর আসবে 0। তাহলে ইউনিটের ডিজিটে আসবে এইগুলো, তাই তো। এবার তুমি এখানে অপশন কি কি দিয়েছে, 8 দিয়েছে, 4 দিয়েছে, 2 দিয়েছে, আর 1 দিয়েছে। এবার তুমি দেখো যে এখানে 2 দিয়ে যদি গুণ করো মিলছে কিনা। যদি প্রথমে 8 দিয়ে করো, তাহলে 8কে শুধু ইউনিটের ডিজিট চেক করবে, 8কে 8 দিয়ে গুণ করলে 64 হচ্ছে, মানে 4 আমি পাচ্ছি, তাহলে ইউনিট ডিজিটে 4 আসবে, তাই তো। 4 আমার এখানে রয়েছে, হ্যাঁ 2 এর ক্ষেত্রে রয়েছে, 4-এর ক্ষেত্রে রয়েছে, মানে এটা একটা হতে পারে। দেন রয়েছে বি 4, দেখো 4 8 32, ইউনিটের ডিজিটে আসবে 2, এখানে কোনো ঘরে 2 আছে, তুমি দেখো না এখানে কোথাও 2 রয়েছে, নেই, তার মানে এইটার কোনো চান্সই নেই। দেন রয়েছে 1, 8কে 1 দিয়ে গুণ করলে পাবো 8, সেটাও দেখো কোথাও নেই, তার মানে এরও কোনো চান্স নেই। তারপর রয়েছে 2, 2কে যদি 8 দিয়ে গুণ করি তাহলে পাবো 6, 6 দেখো এখানে রয়েছে, সেটা 4-এর ঘরে আর 6-এর ঘরে আছে, মানে এটারও একটা চান্স আছে। তাহলে আমার প্রথমেই দেখো এখানে দুটো ইউনিট ডিজিট বাদ চলে গেল, বা সরি ঠিক আছে, মানে দুটো সংখ্যা বা দুটো অপশন চলে গেল। তাহলে আমি যদি 4টে অপশনের মধ্যে খুঁজতে হতো, আর এখানে যদি আমাকে আর দুটোর খোঁজ বলতে খুঁজতে হতো, সেটা অনেক বেশি ইজি। এবার তুমি কি করবে, 2 দিয়ে সিম্পলি গুণ করে দাও। 2 দিয়ে যদি গুণ করো, এদিকে 8 দিয়ে গুণ করে দেখতে পারো, সব থেকে ছোট যেহেতু বলেছে, তো 8কেও যদি হয়, ছোট যেহেতু বলেছে, তাহলে 8 নিশ্চয়ই হবে না, সেটা হবে 2। অতএব অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর। যদি তাতেও তোমাদের কনফিউশন থাকে, তো 8 আর 2 এর মধ্যে তোমরা গুণ করে দেখতে পারবে, এবং যে সংখ্যাটা তুমি পাবে সেই সংখ্যাটা দেখবে 356 এর স্কোয়ার আসবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের অঙ্ক, এবং অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন তোমাদের সবার আগে পৌঁছে যায়। এবং ভিডিও সম্পর্কে ইনফরমেশন এবং তথ্যাদির জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক গ্রুপ এবং পেজে তোমরা জয়েন হয়ে যাবে, সেখানে তোমাদের ইনফরমেশন এবং পিডিএফ প্রোভাইড করে দেওয়া হয়। তো ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং প্রত্যেকে পুরো ভিডিওটি দেখে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।